ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, আজ দেয়া হচ্ছে 13 জুলাইয়ের। চট্টগ্রাম স্টেশনেও প্রত্যাশিতদের ভিড়, সামর্থ্য অনুযায়ী সেবা দিতে প্রস্তুত পরিদর্শন করে বললেন মন্ত্রী। যাত্রী পরিবহন নিরাপদ করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে পন্টুন সুবিধা বাড়ানোর দাবি লঞ্চ মালিক ও চালকদের। ঈদের আগেই সাময়িক সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ, রিপোর্ট পেলে জামিন বিষয়ে আদেশ। ভরা মৌসুমেও বঙ্গোপসাগর ও আশপাশের নদীতে ধরা পড়ছে না ইলিশ, অলস সময় পার করছেন উপকূলের জেলেরা। ইলিশের প্রজনন ক্ষমতা কমে যাওয়ার কারণ অভিমত বিশ্লেষকদের। এবং বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার আগামীকালের ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রি চলছে, খারাপ আবহাওয়া সত্ত্বেও ভক্ত সমর্থকদের লম্বা লাইন। সময় সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জিত। ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ সকাল 9টা থেকেই এই টিকিট বিক্রি শুরু হয়। আজ দেয়া হচ্ছে আগামী 13 জুলাইয়ের টিকিট। সকাল 9টায় টিকিট বিক্রি শুরু হলেও টিকিটের জন্য গতরাত থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় করেন অনেকে। লাইনে দাঁড়িয়ে নির্ঘুম রাত কাটান তারা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কমলাপুর রেল স্টেশনের 20টি বুথের মধ্যে 14টি বুথে ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে। এছাড়া ইন্টারনেট ও SMS এর মাধ্যমেও টিকিট কিনতে পারবেন যাত্রীরা। এদিকে টিকিট প্রত্যাশীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় স্টেশনে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। দিনের বেলায় আসলে যদি টিকিট না পাই, সিরিয়ালের বেশি পড়ে যায়, এই জন্য রাত 10টার দিকে আসছি, সেউরি এখানেই খাইছি। বলা তো যাবে না পাবো কি পাবো না। আমি এখন 23 নম্বর সিরিয়ালে আছি। আমি আসছি গতকাল সন্ধ্যা 7টায়, আমার সিরিয়াল হলো 29। ওই বাস জার্নিটা একটু কষ্ট হয়ে যায় না, রাস্তাঘাট কেমন থাকে, অনেক জ্যাম থাকে, ট্রেনে তো আর জ্যামে পড়তে হয় না। অন্যবার আরো পিছনে থাকা লাগে। তারপরে আজকে তো আরো প্রথম দিন ঈদের টিকিটটা, আর বৃষ্টি ছিল সকাল থেকে, এর জন্য বোধহয় লোকজন একটু কম। এদিকে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, এবারের ঈদে সবটুকু সামর্থ্য দিয়ে যাত্রীদের সেবা দিতে প্রস্তুত বাংলাদেশ রেলওয়ে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। আজ ছাড়াও আগামী 4 দিন বিক্রি হবে রেলের অগ্রিম টিকিট। দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন 2.5 লাখেরও বেশি যাত্রী যাতায়াত করবে পারবেন বলেও জানান তিনি। বাংলাদেশ রেলওয়ের যে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি আমরা শতভাগ ব্যবহার করি। সকল যাত্রীদেরকে আমরা শতভাগ সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আজকে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছি। আমরা 5 দিন বিক্রি করব। ফিরতি টিকিট বিক্রি করব ঈদের পরে 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত। ট্রেন যেগুলি অবরোধ ছিল কোনো অবরোধ থাকবে না। সকল ট্রেন বিভিন্ন রুটে চলবে। প্রতিদিন সমগ্র বাংলাদেশে কমপক্ষে 2,50,000 যাত্রী যাতে পরিবহন করা যায়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। দর্শক, কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। ট্রেনের টিকিট বিক্রির খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রামিম। রঞ্জন, টিকিট বিক্রি শুরু হয়েছে আরো 3 ঘন্টা আগে, এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিকিট কাউন্টারের সামনে যে প্ল্যাটফর্মের যে অংশটি, সেই অংশটি ইতোমধ্যে কিন্তু ফাঁকা হতে শুরু করেছে। সকালবেলা যেমনটি টিকিট প্রত্যাশীদের ভিড় দেখছিলাম, সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি যে আজকে আমরা সকাল থেকে দেখছিলাম যে অন্যান্য বছরের তুলনায় যাত্রীদের যে সংখ্যা সেটি কিছুটা কম ছিল, এবং সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন, সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকার কারণে এবং গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আমরা কিছুটা যাত্রীদের সংখ্যা কম দেখছিলাম। এবং এ কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 ঘন্টার মধ্যে ইতোমধ্যে কাউন্টারের সামনের বড় একটি অংশ ফাঁকা হয়ে গেছে, এবং মহিলাদের যে লাইনটি ছিল অগ্রিম টিকিটের, সেই লাইনটি কিন্তু আর দেখা যাচ্ছে না। আর এখানে যে লম্বা লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই লাইনটি কিন্তু অগ্রিম টিকিটের নয়, এটি আজকের যারা যাত্রী, যারা ভ্রমণ করবেন ট্রেনে, তাদের জন্য মূলত এই লাইনটি দেখা যাচ্ছে। এবং এর বাইরে আমি একটু জানিয়ে রাখি, আজকে যেই অগ্রিম টিকিট, ঈদের আগে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন, এই উপলক্ষে রেলমন্ত্রী কিছুক্ষণ আগে এই প্ল্যাটফর্ম এলাকা এবং এখানকার যাত্রীদের সুবিধা অসুবিধা দেখতে কমলাপুর রেল স্টেশনে এসেছিলেন, এবং র্যাবের ডিজি তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটি ব্রিফ করার জন্য তিনি এখানে এসেছিলেন, এবং তারা দুজনেই কিছুক্ষণ আগে কথা বলে চলে গেছেন। এর মধ্যে আমরা রেলমন্ত্রীর কাছ থেকে যে বিষয়টি জেনেছি, তিনি বলেছেন যে এখানে ঘরমুখো যাত্রীদের সার্বিক সেবা দেওয়ার জন্য তাদের যেই
যেই লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী তাদের কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে র্যাব পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এবং একটি বিষয়, যখন ব্রিফটি করা হচ্ছিল তখন সাংবাদিকদের পক্ষ থেকে একটি প্রশ্ন ছিল যে প্রতি বছরই আমরা দেখি যে যখন যাওয়া শুরু হয় তখন যেই শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে ট্রেনের ক্ষেত্রে, তো সে বিষয়টি নিয়ে প্রশ্ন ছিল এবং সে ব্যাপারে রেলমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে যে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিভাবে ব্যবস্থাটি নেওয়া হয়েছে সে বিষয়ে রেলের যিনি ডিজি তিনি ব্যাখ্যা করেছেন। তিনি মূলত বলছেন যে তিনটি ট্রেনের ক্ষেত্রে মূলত এই ধরনের এই ঝামেলাটি হয়ে থাকে বলে তারা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছেন। সেখানে দিনাজপুর একতা, রংপুর এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস এই তিনটি ট্রেনের ক্ষেত্রেই শিডিউল বিপর্যয়টা সবচেয়ে বেশি ভয়াবহ হয়। এসব ক্ষেত্রে যাতে শিডিউল বিপর্যয় না হয় সে কারণে তারা পর্যবেক্ষণ করবেন এবং কোন কোন কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো পর্যালোচনা করে এবং আগের বছরের অভিজ্ঞতার ভিত্তিতে তারা ব্যবস্থা নেবেন এবং তারা প্রত্যাশা করছেন এবছর অন্যান্য বছরের তুলনায় শিডিউল বিপর্যয়ের যেই ভোগান্তি সেই ভোগান্তি যাত্রীদের কিছুটা কম হবে। তো এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। রঞ্জন। কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম হাসান। চলে যাচ্ছি পরের সংবাদে। অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 9টা থেকে স্টেশনের কাউন্টারগুলোতে টিকিট বিক্রি শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। চট্টগ্রাম স্টেশন ম্যানেজার জানায়, এছাড়া প্রতিদিন চট্টগ্রাম থেকে আসা ঢাকা, চাঁদপুর, সিলেট ও ময়মনসিংহ এই 4টি রুটের প্রায় 4171টি টিকিট বিক্রি করা হবে। এবার টিকিটের কালোবাজারি রোধে স্টেশনে 32টি সিসি ক্যামেরায় টিকিট বিক্রির কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। এছাড়া রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও র্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। আগামী 13 জুলাইয়ের অগ্রিম টিকিট পেতে সেহরি খাওয়ার পর থেকে স্টেশনে জড়ো হতে থাকেন যাত্রীরা। দীর্ঘ অপেক্ষা করার পর টিকিট পেয়ে খুশি তারা। অনেক ক্লান্তি গেছে, তারপরও ক্লান্তি মনে হচ্ছে না, কারণ সেই সোনার হরিণটা হাতে পেয়ে গেছি, ঈদের টিকিট, এই জন্য অনেক ভালো লাগতেছে। সেহেরি খেয়ে চলে আসছি ঈদ করার জন্য, ফ্যামিলির সাথে ফ্যামিলিকে নিয়ে যাবো ঢাকায়। তো আসলে এই টিকিটটা পেয়ে ভালো লাগছে। আজকে হলো 9 তারিখ, আমরা টিকিট দিচ্ছি 13 তারিখের, 10 তারিখ দেবো 14 তারিখ, 11 তারিখ দেবো 15 তারিখ, 12 তারিখ দিব 16 তারিখ, 13 তারিখ দিব 17 তারিখে। যদি 17 তারিখে তাতে ঈদের চাঁদ দেখা যায় তাহলে তো 17 তারিখ পর্যন্ত শেষ, আর যদি চাঁদ দেখানো যায় 17 তারিখ রাতে আমরা 18 তারিখে টিকিট দিব। এবার ঈদে যাত্রী পরিবহনের জন্য সারা দেশে 2500 ছোট বড় বাস চালাবে বিআরটিসি। আর আগাম টিকিট ছাড়া হবে 10 জুলাই। ভোগান্তি এড়াতে মধ্যস্বত্বভোগীদের কাছে না গিয়ে সরাসরি কাউন্টার থেকে টিকিট কেনার পরামর্শ কর্তৃপক্ষের। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। বিআরটিসির ঢাকা অঞ্চলের 5টি ডিপোতে ঈদ উপলক্ষে চলছে গাড়ি মেরামত ও ফিটনেস পরীক্ষার কাজ। কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত সময়ের আগেই বাসগুলোকে ত্রুটিমুক্ত করা সম্ভব হবে। বছরের অন্যান্য সময়ে চলা পরিবহনের পাশাপাশি দেশের 272টি রুটে বিশেষ সার্ভিসের আওতায় চলবে 500রও বেশি পরিবহন। ব্রেক, সাসপেনশন এবং ইঞ্জিন, ইলেকট্রিক সব সিস্টেমের জন্য আমরা ভালো করে কাজটা করে এবং নিরাপদে লোকগুলো যেতে পারে সেজন্য আমরা এই কাজগুলো কমপ্লিট করে আমরা গাড়িগুলো ঈদের ভিতরে আমরা দিতে চেষ্টা করতেছি। সংশ্লিষ্টরা জানান, মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, মিরপুর ও নারায়ণগঞ্জ ডিপো থেকে ঈদের আগেও পরে 1 সপ্তাহের জন্য ঈদ সার্ভিস চলবে। টিকিট বিক্রির জন্য কাউন্টারগুলো প্রস্তুত করেছেন তারা। অ্যাডভান্স কেউ কাটতে চায়, সেই অ্যাডভান্সের সিস্টেম আমাদের আছে, চাহিদার উপরে ভিত্তি করে সেই ব্যবস্থা নেওয়া হবে। ঈদ সার্ভিস আমরা রাখছি এবং যে 550 বাস ছিল এই 550 বাসই আমরা রাখবো। যদি আরো সংস্থান করতে পারি সেসব গাড়িও আমরা ওখানে দেওয়ার চেষ্টা করব। পরিবহন ও টিকিটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে দাবি করে প্রতিষ্ঠানটি জানায়, অন্যান্য বছরের মতো এবছরও চুক্তির ভিত্তিতে গাড়ি নেওয়া যাবে। তবে এই সুযোগে মধ্যস্বত্বভোগীরা টিকিটের বাড়তি দাম নেয় বলে অভিযোগ পাওয়া যায়। তাই ব্যক্তিগত উদ্যোগে টিকিট সংগ্রহের পরামর্শ তাদের। সরকারি যে ভাড়া তার উপরে আমরা নেই না, আর যদি কোনোভাবে কেউ রিজার্ভ গাড়ি নিয়ে নেয় তখন আমাদের নিয়ন্ত্রণ থাকে না, সেক্ষেত্রে একটু ভাড়া বেশি হয়ে যায়। তবে টিকিট কেটে যদি সাধারণ যাত্রী যায় তাহলে কম ভাড়ায় যেতে পারবে এবং সাশ্রয়ী মূল্যে যেতে পারবে। চালক ও সহকারীদের বিভিন্ন নির্দেশনার পাশাপাশি গাড়িগুলোতে নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিতের আশ্বাস বিআরটিসির। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদের আগে সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুন সুবিধা বাড়ানো এবং নৌপথের ডুবোচর চিহ্নিত করে পর্যাপ্ত বয়াবাতের ব্যবস্থা না করলে
যাত্রী পরিবহন মারাত্মক হুমকির মুখে পড়বে বলে মনে করছেন লঞ্চ চালক ও মালিকরা। আর সমস্যার কথা স্বীকার করে বিআইডব্লিউটিএ বলছে ঈদের আগেই সাময়িক সমাধান করা হবে। আশরাফুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন জাফর সাদিক। 1963 সালে যাত্রী সেবায় তৈরি হয়েছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল। এরপর পেরিয়ে গেছে 5 দশকেরও বেশি সময়। এখান থেকে 2 শতাধিক ছোট বড় লঞ্চ চলাচল করছে দেশের বিভিন্ন প্রান্তে। তালিকায় যুক্ত হওয়ার অপেক্ষায় আছে আরো বেশ কয়েকটি বড় লঞ্চ। কিন্তু সে তুলনায় টার্মিনালের সুযোগ সুবিধা বাড়েনি খুব বেশি। এ নিয়ে নানা অভিযোগ লঞ্চ মালিক ও চালকদের। পল্টনের যে ব্যবস্থা রয়েছে তার থেকে আমাদের লঞ্চ অনেক বেশি, অনেক কষ্ট হয় লঞ্চ ঘাটে বার্থিং করতে, ঘাটে যাওয়ার জন্য অনেক গতিতে চালানো লাগে, পল্টনও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। জাহাজ ঢুকতে এবং বের হতে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হচ্ছে। আর এত নিম্নমানের পল্টন, এসব জাহাজ ভেড়ার মতো পল্টন এগুলো না। যারা কন্ট্রাক্ট নেয় তারা প্রচুর টাকা মেরে দিচ্ছে। অভিযোগ আছে নৌপথের ডুবোচর ও তীর চিহ্নিতকরণেও নেই পর্যাপ্ত বয়াবাতি। নৌপথ চিহ্নিত করার জন্য যে সমস্ত বয়াবাতির প্রয়োজন ওই রকম পর্যাপ্ত পরিমাণ বয়াবাতি নাই। অনেক ডুবোচর আছে, কয়েকদিন বর্ষা এবং ঝড়ে ডুবোচরগুলি আরো তলিয়ে গেছে, যেগুলির মার্কা এবং নিয়ন বাতি এগুলি অনেকটা নষ্ট হয়ে গেছে। বিআইডব্লিউর কাছে অনুরোধ করব যে এই ঈদের আগেই যাতে এই মার্কা এবং নিয়ন বাতি ঠিক রাখে। আর অভিযোগ স্বীকার করে বিআইডব্লিউটিএ বলছে ঈদের আগেই সমস্যার সাময়িক সমাধানে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। পাশাপাশি 2টি নতুন ঘাট চালু করা ছাড়াও রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সদরঘাটের পন্টনগুলো অনেক পুরনো, এগুলোর পাশেও অনেকটা সরু। ঈদের আগে আমি স্পেশাল বাজেট বরাদ্দ করেছি যেন সদরঘাটকে অতিরিক্ত একটা নজর দেওয়া হয়। আমাদের 35টা নতুন পন্টুন এটা আমরা প্রক্রিয়া আছে। সদরঘাটের সঙ্গেই টার্মিনাল কিন্তু আমরা করছি, ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। আমি আশা করি এটা ঈদের আগেই আমরা পন্টুনটা প্লেস করে নতুন একটা গ্যাংওয়ে করতে পারবো। তবে ঘাট সুবিধা বৃদ্ধি ও নৌপথের সমস্যা সমাধান করে সুরক্ষিত যাত্রী সেবা নিশ্চিত করতে না পারলে জনপ্রিয় এই নৌযোগাযোগ মাধ্যম অচিরেই আরো বিপদসংকুল হয়ে উঠবে, এমনটাই মনে করছেন লঞ্চ কর্তৃপক্ষ ও সাধারণ যাত্রীরা। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বিশাল অঙ্কের লক্ষ্যমাত্রা সামনে রেখে কাল পালিত হবে জাতীয় মূসক দিবস। ভ্যাটের আওতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের, বৈষম্য দূর করার দাবি ব্যবসায়ীদের। এবং ইউরোজোনের কাছে 3 বছরের ঋণ সহায়তা চাইল গ্রিস। আজই দাতা গোষ্ঠীর সঙ্গে ঋণ চুক্তির নতুন পরিকল্পনা উপস্থাপনের প্রতিশ্রুতি এথেন্সের। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী 12 জুলাইয়ের মধ্যে এই বোর্ডকে রিপোর্ট দেওয়ারও আদেশ দেন আপিল বিভাগ। এছাড়া 13 জুলাই জামিন বিষয়ে আদেশ দেওয়া হবে বলেও জানান আদালত। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ আদেশ দেন। এর আগে মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 3 সদস্যের মেডিকেল বোর্ডের রিপোর্ট আপিল বিভাগে জমা দেওয়া হয়। রিপোর্টে মির্জা ফখরুলের উন্নত চিকিৎসার জন্য এ মুহূর্তে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই বলে উল্লেখ করা হয়। পরে মির্জা ফখরুলের আইনজীবীরা এ বিষয়ে আপত্তি করলে নতুন আদেশ দেন আদালত। পল্টন থানার নাশকতার 3 মামলায় মির্জা ফখরুলের জামিন বিষয়ে আজ আদেশের দিন ধার্য ছিল। ভরা মৌসুমের 2 মাস পেরিয়ে গেলেও বঙ্গোপসাগর ও আশপাশের নদীতে ধরা পড়ছে না রূপালী ইলিশ। সাগরে মাছ না থাকায় কর্মহীন অলস সময় পার করছেন পটুয়াখালী ও বরগুনার জেলে ও ব্যবসায়ীরা। মৌসুমের এ সময় ইলিশ নিয়ে যাদের জীবিকা, উপকূলের সেই জেলে পরিবারগুলোতে এখন চলছে চরম দুর্দিন। মৎস্য বিশ্লেষকরা বলছেন, বৈরী আবহাওয়া এবং সাগরে লবণাক্ততা বেড়ে প্রজনন ক্ষমতা কমে যাওয়ায় ইলিশের এই শূন্যতা দেখা দিয়েছে। পটুয়াখালী ও বরগুনা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জুন থেকে শুরু হয় ইলিশের মৌসুম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও সাগরে মাছ ধরা না পড়ায় জাল বুনে ও ক্যারাম খেলে অলস সময় পার করছেন পটুয়াখালীর জেলেরা। এ অবস্থায় দাদনের টাকা পরিশোধ সহ ঈদ সামনে হওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন জেলার প্রায় 50,000 জেলে পরিবার। চাউল নাই, পানি নাই, এই যে টাকা, আমরা চলবো কি দিয়া? একদিকে আবহাওয়া খারাপ, দ্বিতীয়ত জলদস্যুদের কারণে আমরা তাণ্ডবের কারণে ফিরে আসতে হয়। তবে শিগগিরই এ সমস্যা কাটিয়ে উঠবে জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, বরাদ্দ না থাকায় জেলেদের আর্থিক সহায়তা করা যাচ্ছে না। বৃষ্টিপাত শুরু হয়েছে, সমুদ্রে কিছুদূর আগে একটা নিম্নচাপ হয়ে গেছে। আমরা আশা করতেছি অচিরেই মাছ নদীতে উঠবে এবং জেলেদের জালে পড়বে। এই সাময়িক অল্প সময়ের জন্য জেলেদের পক্ষ থেকে আমার জন্য ব্যবস্থা নেওয়া একটা অসুবিধার বিষয়। এই ধরনের কোনো উদ্যোগ
নেওয়া হয়নি। এদিকে এই মৎস্য বিশ্লেষক বৈরী আবহাওয়া এবং সাগরে লবণাক্ততা বৃদ্ধিতে প্রজনন ক্ষমতা কমে যাওয়ায় ইলিশ বাড়ছে না বলে জানান। সমুদ্রের যে উচ্চ লবণাক্ততা এটা আমাদের নদীতে প্রবেশ করে, নদীতে প্রবেশ করার কারণে ইলিশ মাছ তার প্রজনন ও ডিম দেওয়ার জন্য যে উপযুক্ত পরিবেশ অল্প লবণাক্ততা সেটা পাচ্ছে না। একই চিত্র মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায়। দক্ষিণাঞ্চলের অন্যতম এ পাইকারি বাজারে ভোর থেকেই জেলে, পাইকার, আড়তদার ও শ্রমিকদের কর্মব্যস্ততায় মুখরিত থাকলেও সাগরে মাছ না থাকায় বাজারে বিরাজ করছে এখন থমথমে অবস্থা। কর্মহীন অলস সময় পার করছেন এখানকার জেলে ও মাছ ব্যবসায়ীরা। 10-12 দিন ধরে মাছ খুব কমে গেছে। বৃষ্টি হয়েছিল কিন্তু মাছ নাই, মাছ খুব কম। সামনে কিভাবে আমাদের ইচ্ছা হবে সেই চিন্তা আমরা এখন চিন্তিত আছি। গত মৌসুমের প্রথম 2 মাসে পাথরঘাটা পাইকারি মাছ বাজারে প্রায় 1000 টন মাছ বিক্রি হলেও চলতি মৌসুমে বিক্রি হয়েছে মাত্র 350 টন। সাবিহানিপা, সময় সংবাদ। বিশাল অঙ্কের রাজস্ব লক্ষ্যমাত্রা সামনে রেখে 10 জুলাই সারা দেশে পালিত হবে জাতীয় মূসক দিবস 2015। মূসক সংগ্রহ ও তা জমা দিতে এনবিআরকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে ব্যবসায়ীরা বলছেন, ভ্যাটের ক্ষেত্রে যে বৈষম্য আছে তার সমাধান করতে হবে সরকারকে। এদিকে নতুন অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ভ্যাটের আওতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন সাবেক এনবিআর চেয়ারম্যান। আর এনবিআর এর বক্তব্য, নতুন ভ্যাট আইন কার্যকরের আগেই সব সমস্যার সমাধান করে জনগণকে আরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সাজিদ রাজুর রিপোর্ট। রাজধানীর একটি সুপার শপের চিত্র এটি। নিত্যপণ্যের বিক্রি চলছে, সেই সঙ্গে লেনদেনের সময় আদায় করা হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট। তবে এই প্রক্রিয়া থেকে বাদ রয়ে যাচ্ছে দেশের 90% খুচরা পর্যায়ের লেনদেন। ক্রেতারা জানালেন, স্বচ্ছ ব্যবস্থা থাকলে সব ক্ষেত্রেই ভ্যাট দিতে নাগরিক হিসেবে তাদের আগ্রহের কথা। সরকার চলবে কিভাবে, দিতে তো হবে। দেশ চলবে কিভাবে, দেশ তো চলে ভ্যাটের টাকায়। সব জায়গা দেওয়া উচিত, একটা সিস্টেমে চলা উচিত। আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি কিনবো, আমি ভ্যাট দেব, সরকারের কাছ থেকে আমি আবার রিটার্ন কিছু পেতে চাই। এদিকে ব্যবসায়ীদের বক্তব্য, ভ্যাট আদায়ের ক্ষেত্রে রয়েছে নানা অসামঞ্জস্যতা। ই কমার্স থেকে ভ্যাট প্রত্যাহার করছে 4%। আমি যে সব নিয়ে বসে আছি, আমি কিন্তু 4% দিচ্ছি, কিন্তু তারা কিন্তু 4% দিচ্ছে না। এখন কি হবে, যে অনলাইনে সেলটা বেড়ে যাবে, তাহলে আমি যে এত বড় দোকান নিয়ে এত স্টাফ পুঁজি বিনিয়োগ করে এখানে বসে আছি, তাহলে আমার বেনিফিটটা কোথায়? এবারের বাজেটে সুপার মার্কেটের ভ্যাট আপনার 2% থেকে 4% করে দেওয়া হয়েছে। একই জিনিস অন্য বাইরে থেকে কিনবেন, কোথাও ভ্যাট দিতে হবে না। তাতে কিন্তু মানুষ এই সুপার মার্কেটে আসতে নিরুৎসাহিত হচ্ছে। এত সব সমস্যা নিয়েই 2015-16 অর্থ বছরে মূসক থেকে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মোট রাজস্বের 36.5%। টাকার অঙ্কে যা প্রায় 64,000 কোটি টাকা। এনবিআর এর সাবেক চেয়ারম্যান বলছেন, উদ্ভাবনী পদক্ষেপ না নিলে লক্ষ্যমাত্রা অর্জন হবে চ্যালেঞ্জিং। আপনি ভ্যাটের আওতা বাড়ান, মধ্যবর্তী পর্যায়ে যারা ভ্যাট সংগ্রহ করছেন, নিচ্ছেন, তারা সেটা সরকারি খাতে দিচ্ছেন কিনা এই ব্যাপারটা জোরদার করতে হবে। এক্ষেত্রে এনবিআর এর বক্তব্য, আগামী বছরের জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকরের আগেই বিদ্যমান নানা সমস্যার সমাধান করে অগ্রসর হবেন তারা। একটা ট্যাক্স গ্যাপ আছে, সেগুলো পূরণ করা দরকার আমাদের। নতুন যে কর আরোপ করা হয়েছে তা যথাযথভাবে আদায় করা, এবং মানুষ যাতে আমাদের এই মূসক দেয় তাতে উদ্বুদ্ধ করে মাধ্যমেই আমরা এই লক্ষ্যে পৌঁছব আমাদের আকাঙ্ক্ষা। সেই সঙ্গে আগামী অর্থ বছর থেকে ট্রাঙ্কেটেড ব্যবস্থার পরিবর্তে সব ক্ষেত্রে যে 15% ভ্যাট আদায়ের কথা বলা হয়েছে এবারের বাজেটে, তাও বাস্তবায়নের পথে হাঁটবে এনবিআর। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রমজানের মাঝামাঝি সময়ে এসে বেচা কেনা জমে উঠেছে রাজশাহীর বিপণী বিতানগুলোতে। ক্রেতারা মার্কেট ঘুরে ঘুরে কিনছেন পছন্দের পোশাক। তবে দাম নিয়ে ক্রেতাদের কিছুটা অসন্তোষ থাকলেও বিক্রেতারা বলছেন, মান ভালো হয়, দাম বেশি। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। ঈদ বলে কথা, তাই নতুন পোশাক চাই। রাজশাহীর মার্কেটগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে ক্রেতাদের আনাগোনা। ঈদে পছন্দের পোশাকটি কিনতে কেউ এসেছেন পরিবার পরিজন সহ, আবার কেউ এসেছেন বন্ধু বান্ধবীকে সাথে নিয়ে। এবার নানা ডিজাইনের পোশাক এসেছে বিপণী বিতানগুলোতে। নারীদের আগ্রহের কেন্দ্র রয়েছে শাড়ি ও 3 পিস, আর পুরুষের পছন্দ পাঞ্জাবি, জিন্স প্যান্ট ও টি শার্ট। শাড়ি কিনতে এসেছি ঈদের জন্য। শাড়ির নতুনত্ব আসছে, যেগুলো আমরা দেখতেছি, এখনো কেনা হয়নি। ঈদ উপলক্ষে আসলে পাঞ্জাবিটাই বেসিক্যালি কিনা, এরপরও দেখবো প্যান্ট, দেখবো শার্ট, তারপরে স্যান্ডেল, বালুচুরি, তারপরে জলনপুর, এ ধরনের সুতি আইটেম, হাফ সিল্ক, এগুলোই চাহিদা এবার বেশি। বড় মালা যেগুলো
আর বাচ্চাদের হলো কটকটি রানী, এগুলো এবার চলছে। তবে বরাবরের মতো ক্রেতাদের অভিযোগ পোশাকের দাম নিয়ে। ডিজাইন আসছে কিন্তু অনেকটা মানে কোনোটা পছন্দ হচ্ছে, দামটা একটু বেশি তুলনামাফিক। মান ভালো আছে কিন্তু জিনিসপাতির দাম খুব বেশি। বিক্রেতারা বলছেন মানে ভালো হওয়ায় ঈদে পোশাকের দাম একটু চড়া। অবশ্যই কোয়ালিটি ভালো এবং আমাদের ঢাকা থেকে কিনা বেশি পড়ছে, যার কারণেই বেশি। নেটের গুলো 5,000 6,000 এগুলোর মধ্যে আছে, একটু গর্জিয়াস ইন্ডিয়ানের মধ্যে যেতে গেলে 8-10,000। আষাঢ়ের টিপটিপ বৃষ্টির কারণে মাঝে মধ্যে বেচাকেনায় কিছুটা ভাটা পড়লেও ঈদের দিন যত ঘনিয়ে আসছে বিপণী বিতানগুলো ততই জমজমাট হয়ে উঠছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। প্রবাসের কঠিন বাস্তবতা আর ব্যস্ত জীবনের মাঝেও ধর্ম পালনে মনোযোগী প্রবাসী বাংলাদেশিরা। রমজান মাসে সৃষ্টিকর্তার ইবাদতে নিজেদের উজাড় করে দেন ধর্মপ্রাণ মুসলমানরা। আর তাই রমজান আর ঈদকে সামনে রেখে নিউ ইয়র্কে গড়ে উঠেছে ইসলামিক দ্রব্য সামগ্রীর ব্যবসা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারা বছর কর্মব্যস্ত জীবন পার করলেও রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে সৃষ্টিকর্তার আনুগত্য লাভের চেষ্টা করে প্রবাসী বাংলাদেশিরা। আর ধর্ম পালনে এসব প্রবাসীদের চাহিদা মেটাতেই নিউ ইয়র্কের ফুটপাতে বিভিন্ন ধরনের ইসলামিক দ্রব্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। কোরআন শরীফ, তসবিহ, টুপি, জায়নামাজের পাশাপাশি আতর, মেয়েদের হিজাব সহ নানা ধরনের ইসলামিক বইও মিলছে এসব দোকানে। পবিত্র রমজান মাস আর ঈদকে ঘিরে বেশ জমে উঠেছে এসব ইসলামিক দ্রব্য সামগ্রীর বেচাকেনা। প্রবাসীদের অনেকেই এরই মধ্যে নিজের পছন্দের টুপি, জায়নামাজ সহ প্রয়োজনীয় জিনিসটি কিনে নিয়েছেন। আতর কিনলাম, পারফিউম কিনলাম, হেজাব কিনলাম। উপলক্ষ হইল দেশেও যাইতেছি, স্পেশালি ঈদ উপলক্ষে দেশে সবাইকে আত্মীয় স্বজনকে গিফট করবো। মেশাক নিতে আসছি আর টুপি কিনতে আসছি, আর রমজান মাসে একটু আতর নিতে আসছি। এখান থেকে ওই যে কোরআন শরীফ পড়ার জন্য রেহেল কিনলাম, এমনি অন্যান্য জিনিস কিনছি রোজার মাসের জন্য। ব্যবসা ভালো হলেও রোজার শেষ 10 দিন বেচাকেনা আরো জমে উঠবে বলে আশা করছেন এসব দোকানিরা। আলহামদুলিল্লাহ কিসমত আল্লাহ হইতেছে। এখন জায়নামাজ, কোরআন শরীফ, ওজিফা, তসবিহ, এরপরে টুপি, এইগুলি মোটামুটি আল্লাহ ভালো বেচাকেনা দিচ্ছে। বর্তমান কোরআন শরীফ, তারপরে রেহেল, কায়দা, হ্যাঁ, জায়নামাজ, এইসব তসবিহ, আতর, এগুলা বেশি বিক্রি হচ্ছে। মোটামুটি ভালো আছে, চলতেছে আর কি। ঈদের সময় একটু ভালো হয় আর। নিউ ইয়র্কে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোর প্রায় অর্ধশত এসব খোলা দোকান প্রতিদিন এভাবেই চাহিদা মেটাচ্ছেন প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানদের। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চতুর্থ দিনের মতো চলছে কুড়িগ্রাম, পঞ্চগড় ও নীলফামারীর 162টি ছিটমহলের জনগণনার কাজ। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে এই গণনা চলছে। এই কার্যক্রমের আওতায় ইতোমধ্যে কুড়িগ্রামের 12টি ছিটমহলের অর্ধেকের বেশি মানুষ তাদের হেড কাউন্টিং হালনাগাদ করেছেন। কুড়িগ্রামের ছিটমহলবাসীদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক হওয়ার পক্ষে মত দিলেও অনেকেই আবার ভারতের নাগরিকত্ব বহাল রাখার সুযোগ চেয়েছেন। এ পর্যন্ত জেলার 10টি ক্যাম্পে 4,696 জন তাদের নাগরিকত্ব নির্ধারণে মতামত দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খাদি শিল্প। তারপরে এই শিল্পকে টিকিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কুমিল্লার চান্দিনা উপজেলার গুটি কয়েক তাঁতি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আবারও হারানো ঐতিহ্য ফিরে পাবে বলে মনে করেন তারা। আর খাদি শিল্প টিকিয়ে রাখতে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। জেলা প্রতিনিধি বাহার রাহানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সামনেই ঈদ, তাই কুমিল্লায় জমে উঠেছে পোশাকের বেচাকেনা। কিন্তু যতটা জমজমাট এই ঝকমকে কাপড়ের দোকানগুলো, ততটাই মলিন চেহারা দেশীয় খাদি কাপড়ের দোকানের। একসময় খাদি কাপড়ের ব্যাপক চাহিদা থাকলেও এখন আর তা নেই। ক্রেতাদের চাহিদা না থাকায় এবং পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খাদি শিল্প। সময় মতো তুলা পাইতেছে না, সুতা পাইতেছে না, এই জন্য এরা ব্যাপার হলো আপনার করতে পারতেছে না। কাস্টমার কিন্তু বাইরের মালের দিকে ঝুঁকি বেশি, এ কারণে আমাদের বেচাকেনা একটু সীমিত হয়ে গেছে। দোকানে গেলে আমাদেরকে বলে নেন এটা ইন্ডিয়ার জিনিস, এটা ওই দেশের জিনিস। অনেকেই মনে করে যে আসলে কি বাংলাদেশের জিনিসের চেয়ে মনে হয় বিদেশি পণ্যটা অনেক ভালো।
তবে কিছুটা ব্যতিক্রম কুমিল্লার চান্দিনা উপজেলার গ্রামীণ খাদি নামের এই প্রতিষ্ঠানটি। এই শিল্পকে টিকিয়ে রাখতে এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন গুটি কয়েক তাঁতি। যদিও এখানে একসময় ছিল প্রায় অর্ধ শতাধিক তাঁতকল, সেখানে এখন টিকে আছে হাতে গোনা মাত্র 3-4টি তাঁতকল। তবুও পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁতিরা। আমি যখন যৌবন ছিলাম তখন এই কারখানা খুব ভালো চলতো, জমজমাট চলতো। তারপর আস্তে আস্তে এটা এই নিচের দিকে যাইতে আছে আর কি। বর্তমানে বিদেশি পণ্যের কারণে এই তাঁত শিল্পটা প্রায় বিলীনের পথেই। এই অবস্থায় খাদি শিল্পকে টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। পৃষ্ঠপোষকতা একটু করলে সরকার ভালোভাবে আমরা এটাকে আরো টিকিয়ে রাখার গ্যারান্টি এবং ভিত্তিটা শক্ত করিয়া পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারতাম। আমরা হারিয়ে গেলে কিছু সংখ্যক লোক এখন আছি, আমরা হারিয়ে যাওয়ার পর আর কত থাকবে না। আর খাদি শিল্পকে টিকিয়ে রাখতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এটি রক্ষার জন্য আমরা স্থানীয়ভাবে নতুন জেনারেশনে প্রশিক্ষণের জন্য ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছি, যাতে করে তারা প্রশিক্ষিত কিছু তাঁত এই খাদি শিল্পী তৈরি করতে পারে, যাতে করে এই শিল্পটি ধ্বংস না হয়ে যায়। কুমিল্লার চান্দিনা এবং দেবিদ্বার উপজেলায় খাদি কাপড় তৈরির সঙ্গে বর্তমানে মাত্র 40 থেকে 50 জন সম্পৃক্ত রয়েছেন। সময় সংবাদ, কুমিল্লা। একসময় দেশের প্রধান অর্থকরী ফসল পাটকে বলা হতো সোনালী আঁশ। কালের আবর্তে পাটের সেই সোনালী দিন হারিয়ে গেছে। তারপরও পাট চাষের উপযোগী ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের চাষিরা থেমে নেই। চলতি মৌসুমে জেলার ভাটি অঞ্চলের বিস্তীর্ণ জমিতে পাটের বাম্পার ফলন হয়েছে, কিন্তু প্রতি বছরই উৎপাদন মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের বড় ব্যবধান থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন কৃষকরা। এই অবস্থায় আগে ভাগেই পাটের বাজার মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে জৈলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর, নাসিরনগর, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার বিস্তীর্ণ জমিতে পাটের আবাদ করা হয়েছে। ফলনও হয়েছে বেশ ভালো। তবে প্রতিবারের মতো এবারও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবার আশঙ্কা এলাকার পাট চাষিদের। তাই ন্যায্য মূল্য পেতে পাঁচ গাদা ও মাড়াইয়ের কাজ শুরু হওয়ায় আগেই পাটের বাজার মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে চাষিরা ঠকলেও লাভবান হচ্ছে দালাল পরিয়া সহ মধ্যস্বত্বভোগীরা। যে অর্থ হিসাবে প্রতি মনেতে 2000 টাকার দরকার, সে জায়গার মধ্যে পাটের দাম পায় 800-1000 টাকা। ব্যাস থেকে আমরা মনে করেন যে লাভবান নেই, লাভবান হয় ব্যাপারী। সরকারে রেট দেয় না হিসাবে আমরা জানি না, ব্যাপারী মন করা মতে হারা রেট খেয়ে যত কত আমরা দেওয়ান লাগে। তবে এবছর পাটে কোনো রোগবালাই না হওয়ায়, পাশাপাশি ফলন ভালো হওয়ায় কৃষকেরা লাভবান হবে বলে আশা করছেন এই কৃষিবিদ। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পর্যাপ্ত পরিমাণ পাট বীজ এবং সার সরবরাহ করা হয়েছে এবং পাটে কোনো পোকামাকড় রোগবালাই নাই এবং কৃষকরা খুশি। আমরা আশা করছি গতবারের চেয়ে এই বছর পাট উৎপাদন অনেক ভালো হবে, কৃষকরা লাভবান হবে। আর কৃষকদের স্বার্থে পাটের বাজার ব্যবস্থাপনায় সরকারি হস্তক্ষেপ জরুরি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বিষয়টাকে একেবারেই মুক্ত বাজারের উপরে ছেড়ে দিই, তাহলে চাষিদের জন্য এটা খুব টাফ হয়ে যাবে। এখানে সরকারকে একটু এগিয়ে আসতে হবে এবং সরকার এগিয়ে আসলে পূর্ব নির্ধারিত একটা দাম থাকলে, অর্থাৎ বাজার ব্যবস্থায় যদি সরকারি হস্তক্ষেপ করা হয়, তাহলে চাষিদেরকে রক্ষা করা যাবে। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে 3933 হেক্টর জমিতে দেশি কেনাপতোষা এবং মেচতা জাতের পাটের চাষাবাদ করা হয়েছে। এতে প্রায় 40,000 বেল পাট উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের বাইরের খবর। দেশে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ইউরোজোনের সেফগার্ড হিসেবে পরিচিত ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজম ইএসএম এর কাছে 3 বছরের ঋণ সহায়তা চেয়েছে গ্রিস সরকার। একই সঙ্গে আজকের মধ্যে দাতা গোষ্ঠীর সঙ্গে ঋণ চুক্তির নতুন পরিকল্পনা উপস্থাপন করা হবে বলে এক বিবৃতিতে জানান নতুন গ্রিক অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোস। গ্রিস সরকার ইউরোজোনের কাছ থেকে নতুন করে ঠিক কত টাকার বেইল আউট প্যাকেজ গ্রহণ করবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখনো জানা না গেলেও তার পরিমাণ 5100 কোটি ইউরো হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়। গ্রিসে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এই অর্থ ব্যয়ের পাশাপাশি কর ও অবসর ভাতার ক্ষেত্রে সংস্কার আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী সাকালোস। এদিকে গ্রিসের ব্যাংকগুলো বন্ধ রাখার সময় আগামী সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে এটিএম বুথ থেকে দিনে একজন সর্বোচ্চ 60 ইউরো পর্যন্ত তুলতে পারবেন বলে জানায় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে একটি বিশ্ববিদ্যালয়ের সামনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। বুধবার বাল্টিমোরের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সামনে 2 জন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলে 1 জন নিহত হন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন মারা যান। এছাড়া অপর একজন নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ওই এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। খেলা খবর। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 10টা থেকে মিরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে টিকিট বিক্রয় শুরু হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে দিনের শুরুতে টিকিট প্রত্যাশীদের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে লম্বা হতে থাকে লাইন। টি-20 সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের হতাশাজনক পারফরমেন্সের পরও আশা ছাড়েননি সমর্থকরা। তা আগামীকাল প্রথম ওয়ানডে ম্যাচের টিকিট হাতে পেতে বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে টাইগার ভক্তরা। তবে বেলা বাড়ার সাথে বৃষ্টি কমে আসার কারণে বিক্রয় কেন্দ্রে টিকিট প্রত্যাশীদের ভিড় বাড়তে থাকে। আগামীকাল শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা 3টায় স্বাগতিকদের মুখোমুখি হবে সফররত দক্ষিণ আফ্রিকা। সে সকাল 7টার দিকে আসছি, সে অনেক দূর থেকে, প্রায় মগবাজার থেকে। এখনো লাইনে দাঁড়ায় আছি, টিকিট পাবো কিনা অনিশ্চয়তার মধ্যে আছি। এখন পর্যন্ত লাইনে কোনো সমস্যা হয় নাই, মনে করেন যারা আসছিল তারা আছে, আর কোনো ব্ল্যাক টিকিট বা এমন কিছুর ব্যবস্থা হয় নাই। এমনিতে অবস্থা সুশৃঙ্খল অবস্থা, আর মানুষও খুব কম আসছে। আর যদি 2টা করে টিকিট দিত তাহলে ভালো হতো, কিন্তু দিচ্ছে 1টা করে। অন্যদিন আসলে স্থায়িত্ব অনেক ধাক্কা ধাক্কি কষ্ট করতে হয়, আজকে সেই কষ্টটা খুব কম। তাহলে আমরা সবাই টিকিট পাবো ইনশাল্লাহ। কালকে বাংলাদেশের খেলা দেখবো, বাংলাদেশ জিতবে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, আজ দেয়া হচ্ছে 13ই জুলাইয়ের। চট্টগ্রাম স্টেশনেও প্রত্যাশীদের ভিড়, সামর্থ্য অনুযায়ী সেবা দিতে প্রস্তুত পরিদর্শন করে বললেন মন্ত্রী। যাত্রী পরিবহন নিরাপদ করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে পন্টুন সুবিধা বাড়ানোর দাবি লঞ্চ মালিক ও চালকদের। ঈদের আগেই সাময়িক সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ, রিপোর্ট পেলে জামিন বিষয়ে আদেশ। ভরা মৌসুমেও বঙ্গোপসাগর ও আশপাশের নদীতে ধরা পড়ছেন ইলিশ, অলস সময় পার করছেন উপকূলের জেলেরা। ইলিশের প্রজনন ক্ষমতা কমে যাওয়ার কারণ অভিমত বিশ্লেষকদের। এবং বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার আগামীকালের ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রি চলছে। খারাপ আবহাওয়া সত্ত্বেও ভক্ত সমর্থকদের লম্বা লাইন। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।